তো ব্যাস আর জেয়ার মধ্যে একটা কমন জিনিস কি কি বৃত্তের উপর স্থির যে কোনো দুটি বিন্দুকে মিলায়। দেখো এখানে আমি এই 10টা জিনিস বুঝলাম না, তার মানে আমাকে ওই 8টা অধ্যায়ের মোটামুটি খুব কম হলেও 200-300 প্রশ্ন আমাকে মুখস্থ করতে হবে। কিন্তু আজকে আমি এটাও বলে রাখি, অঙ্ক হলো মোটামুটি ধরে নাও দুনিয়ার সব থেকে সহজতম বিষয়ের মধ্যে একটি। এবার ফটাফট আমরা দেখে নিব যে আমাদেরকে যদি মাধ্যমিক ভালোভাবে পড়তে হয় অঙ্ক, কতগুলো অধ্যায় আছে যেটা এর উপর নির্ভর করবে। প্রথম থেকে শুরু করি, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, ঠিক আছে, চোঙ, শঙ্কু, গোলক, অন্তবৃত্ত, পরিবৃত্ত, ঠিক আছে, বৃত্তের স্পর্শক সংক্রান্ত সম্পাদ্য আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাপাদ্য, ঠিক আছে, আর সদৃশ্যতা। মোটামুটি 8খানা চ্যাপ্টার আমাদের কিসের উপর নির্ভর? এই সামান্য একটি বৃত্তের উপর নির্ভর। তো যদি ওয়েলকাম টু আলম ক্লাসেস এভরিবডি। আজকে আমরা এই 10টা জিনিস এমন শিখবো যে 10টা জিনিসের উপর কিন্তু বৃত্তের সম্পর্কিত যে ধরনেরই প্রশ্ন হোক না কেন এটার উপর কিন্তু নির্ভর করে। এই 10টা জিনিস যদি আমরা মোটামুটি ভালোভাবে জেনে থাকি তাহলে অনেকটা জিনিস আমাদের জন্য সহজ হয়ে যায়। ঠিক, যে কোনো গোল একটা আকৃতিকে আমরা কি বলবো? বৃত্ত। দেখো এখানে একটা গোল আকৃতি আঁকা আছে, এটাকে আমরা বৃত্ত বলবো। ঠিক, এবার বৃত্তের মধ্যে এই বৃত্ত হয়ে গেল 1 নাম্বার। হ্যাঁ, নেক্সট 2 নাম্বার জিনিসটা হয়ে যাচ্ছে কেন্দ্রবিন্দু। তো বৃত্তের ঠিক মাঝামাঝি একটি যে বিন্দু, কেন্দ্র মানে কি মাঝামাঝি, একদম সেন্টারে, তো ওখান থেকেই আমরা পেয়েছি সেন্টার পয়েন্ট, কেন্দ্রবিন্দু। তো বৃত্তের ঠিক মাঝামাঝি অবস্থিত যে বিন্দুটি সেটাকেই কি নামে আমরা চিনি? কেন্দ্রবিন্দু বা সেন্টার পয়েন্ট নামে চিনি। ঠিক আছে, নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট, ব্যাস বা ইংরেজিতে বলে ডায়ামিটার। ঠিক আছে, তো ব্যাস আর ব্যাসার্ধ বুঝতে আমরা কিন্তু প্রায় সময় ভুল করে থাকি, আর এতটা কঠিন না যে আমাদেরকে ওটা বুঝতে অসুবিধা হবে বা ভুল হবে। খালি সামান্য একটা জিনিস মনে রাখতে হবে, কি কি ব্যাস হলো সেই সরলরেখা যে বৃত্তের উপর স্থির যে কোনো দুটি বিন্দুকে কি করে মিলায়। তো ব্যাস আর জেয়ার মধ্যে একটা কমন জিনিস কি কি বৃত্তের উপর স্থির যে কোনো দুটি বিন্দুকে মিলায়। দেখো এখানে, তো এ থেকে বি, এই যে এ বিন্দু আর এই যে বি বিন্দু, এই এ থেকে বি একটি সরল রেখা কি করতেছে? এ আর বি বিন্দুকে একের পর একের সাথে মিলাইতেছে। ঠিক সেরকম সি থেকে ডি একটি সরল রেখা একের পর এককে কি করতেছে? সি আর ডি কে মিলাইতেছে। তা আমি কোনটাকে জেয়া বলবো আর কোনটাকে ব্যাস বলবো? তো ব্যাস বোঝার জন্য সবসময় আমাকে খেয়াল রাখতে হবে কি যে সরলরেখাটি এক বিন্দুকে আরেক বিন্দুর সাথে মেলাতে গিয়ে কেন্দ্রবিন্দুকে স্পর্শ করবে, কাকে স্পর্শ করবে? কেন্দ্রবিন্দুকে যখন স্পর্শ করবে তখনই সেটাকে আমরা ব্যাস বলবো বা ইংরেজিতে ডায়ামিটার বলবো। কিন্তু যে সরল রেখা এক বিন্দু থেকে আরেক বিন্দুকে মিলাতে গিয়ে কেন্দ্রবিন্দুর সাথে তার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, কেন্দ্রবিন্দুকে সে স্পর্শ করবে না। ঠিক আছে, দেখো এখানে এ থেকে বি মিলাইছি, কেন্দ্রবিন্দুকে স্পর্শ করে নাই। সি ই থেকে এফ মিলাইছি, কেন্দ্রবিন্দুকে স্পর্শ করে নাই। জি থেকে এইচ মিলাইছি, কেন্দ্রবিন্দুকে স্পর্শ করে নাই। আই থেকে জে মিলাইছি, কেন্দ্রবিন্দুকে স্পর্শ করে নাই। কিন্তু পি থেকে আবার কিউ মিলাইছি, এটা কি করেছে? কেন্দ্রবিন্দুকে স্পর্শ করেছে। তো যে সরল রেখা কেন্দ্রবিন্দুকে স্পর্শ করতেছে সেটাকে আমরা কি বলবো? ব্যাস। আর যে সরল রেখা কেন্দ্রবিন্দুকে স্পর্শ করবে না কিন্তু যে কোনো দুটি বিন্দুকে মিলাবে সেই সরলরেখাকে আমরা কি বলবো? জ্যা। ঠিক আছে, জ্যাকে ইংরেজিতে বলা হয় কর্ড। ওকে, এই অবধি যদি বুঝে থাকি। এখানে দেখো ব্যাসার্ধ, তো ব্যাস আর ব্যাসার্ধর মধ্যে আমরা প্রায় সময় মিস্টেক করি, বিকজ আমরা ব্যাসটাই ভালোভাবে বুঝি না, তো ব্যাসার্ধ কিভাবে বুঝবো? তো যদি আমরা ব্যাস বুঝে থাকি তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, আমরা যদি সন্ধি বিচ্ছেদ জানি বাংলা বা হিন্দিতে, তো সন্ধি বিচ্ছেদ কি হয়? একটি বড় যে কোনো শব্দকে দুটা অংশে বিভক্ত করা, ভাগ করা, তাই না? তো আমরা যদি ব্যাসার্ধকে অর্ধেক করি, মানে আলাদা আলাদা ভাগ করি, তাই একটা পাচ্ছি ব্যাস আর একটা কি পাচ্ছি? অর্ধ। কি পাচ্ছি? অর্ধ। অর্ধ মানে অর্ধেক। ঠিক আছে, তো এমন একটি রেখা, এমন একটি সরল রেখা যেটি কি কোন একটা ব্যাসের অর্ধেক, কোন একটা ব্যাসের অর্ধেক, সেটাকেই বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধকে ইংরেজিতে বলে রেডিয়াস। এটাতে কোনো সমস্যা থাকার কথা না, সমস্যা সৃষ্টি হবে এর পরে। ঠিক আছে, তো এরপরে চলে যাব আমরা 6 নম্বর পয়েন্টে। কোথায় চলে যাব? 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট বলতেছে চাপ। কি চাপ? মানসিক চাপ না, ঠিক আছে, এটা খুব ভালো চাপ। তো 6 নম্বর পয়েন্ট হয়ে গেল চাপ, যেটাকে ইংরেজিতে বলে আর্ক। তো চাপ কি জিনিস? ধরো এখানে একটা বৃত্ত এঁকেছি, এর মধ্যে দুটি বিন্দু এ আর বি।
ওকে, এবার আমি কি করলাম, কি কোনোভাবে এই বৃত্তটাকে এ বিন্দুতে কেটে দিলাম, বি বিন্দুতে কেটে দিলাম, উপরের ভাগটা একটু টেনে উপরে নিয়ে গেলাম, নিচের ভাগটা টেনে একটু নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, তা আমি কি পাচ্ছি, এইরকম আর এইরকম দুটো অংশ পাচ্ছি, কি পাচ্ছি? এখানে দেখো, এ থেকে বি একটা ছোট অংশ আর এ থেকে বি একটা বড় অংশ পাচ্ছি, কি পাচ্ছি? অবশ্যই পাচ্ছি। তো যখন আমরা এই ধরনের দুটা এইরকম বেঁকা অংশ পাবো, সেই এক একটা বেঁকা অংশকে কি বলা হয়? চাপ বলা হয় বা আর্ক বলা হয়। ঠিক আছে, এবার ছোট অংশটাকে উপচাপ বলা হয়, আর বড় অংশটাকে অধিচাপ বলা হয়। অধি মানে অধিক, অধিক মানে বেশি। তো এই জন্য যে অংশটা বেশি থাকবে, যে আকৃতিটা বেশি থাকবে, সেটাকে কি বলবো? অধিচাপ, মেজার আর্ক। ওকে, এইটুকুই বুঝতে হবে। নেক্সট 7 নম্বর আর 8 নম্বর, এটা খুব মানে এই দুটা কোরিলেটেড, ঠিক সেরকমই যেরকম আমার ব্যাস আর জিয়া কোরিলেটেড, খানিকটা একই রকম কিন্তু একটু আলাদা। তো দেখো, এক জায়গায় লেখা আছে বৃত্তাংশ আর এক জায়গায় লেখা আছে বৃত্তকলা। তো বৃত্তাংশ, আবার সন্ধি বিচ্ছেদ করবো, বৃত্তের অংশ। কার অংশ? বৃত্তের অংশ। তো এখানে দেখো একটি বৃত্ত এঁকেছি, আর এই বৃত্তের মধ্যে আমি দুটি বিন্দু নিয়েছি, এ আর বি। তো আমি যখন এই এ আর বিন্দু বি বিন্দুকে মিলাতে গিয়ে যে জেয়াটা টানলাম, তো ওখানে কি আমি বৃত্তটা দুই ভাগে বিভক্ত করে দিলাম? দুইটা ভাগ হয়ে গেল। এই দেখো, উপরের একটা ভাগ আর নিচের একটা ভাগ হয়ে গেল, কি হয়ে গেল? তো এই এক একটা অংশ হয়ে গেল। যখনই আমি এ থেকে বি বিন্দুকে মেলালাম, এ থেকে বি বিন্দুকে মেলাতে গিয়ে আমি বৃত্তকে দুই ভাগে ভাগ করলাম, দুটো অংশ তৈরি হলো। হ্যাঁ, তো দুটো অংশ যখন তৈরি হলো, কি হয়ে গেল? এখানে দুটো অংশ যখন তৈরি হলো, তখন কি হয়ে গেল? উপরে একটা অংশ, নিচের একটা অংশ, মানে ছোট অংশ। ছোটটাকে আমরা কি নামে চিনি? উপ। বড়টাকে কি নামে চিনি আমরা? অধি। তো উপবৃত্তাংশ আর অধিবৃত্তাংশ, মনে থাকবে, উপবৃত্তাংশ আর অধিবৃত্তাংশ। এবার বৃত্তকলা কি জিনিস? তো আগেই বললাম, ব্যাস আর জেয়া যদি আমরা রিলেশন বুঝে থাকি, তো বৃত্তাংশ আর বৃত্তকলা বুঝতে সহজ হবে। ঠিক আছে, সেম এ আর বি বিন্দু, সেম এ আর বি বিন্দু, কিন্তু এখানে তফাৎ কি আছে দেখো। এই এ আর বি বিন্দুতে আমরা সরল রেখা টানতেছিলাম আগে। তো যখন আমরা সরল রেখা টানতেছিলাম, একটা জেয়া টেনে বৃত্তটাকে দুই ভাগে বিভক্ত করতেছিলাম। কিন্তু বৃত্তকলার ক্ষেত্রে, বৃত্তকলাকে ইংরেজিতে বলা হয় সেক্টর। তো সেক্টরের ক্ষেত্রে কি করতে হবে আমাকে? এ বিন্দু থেকে কেন্দ্রবিন্দু আর বি বিন্দু থেকেও কেন্দ্রবিন্দু, দুটি ব্যাসার্ধ পাচ্ছি আমরা। হ্যাঁ, দুটি ব্যাসার্ধ পাচ্ছি। তো দেখো, এই যে এ বিন্দু থেকে কেন্দ্রবিন্দু হয়ে বি বিন্দু পর্যন্ত গেলাম, এখানে কিন্তু সরল রেখা আমি টানতেছি না। ঠিক আছে, কেন্দ্রবিন্দুকে আমাকে স্পর্শ করতেই হবে। তো যখন এই ধরনের আকৃতি তৈরি করতেছি, তাহলে আমি কি বৃত্তটাকে এখানেও দুই ভাগে বিভক্ত করতেছি? দেখো তো, এখানেও বৃত্তের দুটো ভাগ পাইতেছি। পার্থক্য কি? কি এই ভাগটায় আমরা কেন্দ্রবিন্দুর সাথে সম্পর্ক সৃষ্টি করে আলাদা আলাদা করতেছি, কিন্তু এই ভাগটার সাথে কি আছে? কেন্দ্রবিন্দুর সাথে কোনো সম্পর্ক, সরি, এই 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 দুটো ভাগ যখন করতেছি আমরা, যখন আমরা বৃত্তাংশ তৈরি করতেছি, ওখানে কিন্তু কেন্দ্রবিন্দুর সাথে কোনো ধরনের ডাইরেক্ট সম্পর্ক আমরা সৃষ্টি করতেছি কি? করতেছি না। বুঝাইতে পারলাম? হ্যাঁ, কি বৃত্তকলা তৈরি করতে গিয়ে কি করতে হবে? যে দুটো বিন্দুর উপর আমরা বৃত্তকলা তৈরি করব, ওখান থেকে এক একটা ব্যাসার্ধ টানবো, কত অবধি? কেন্দ্রবিন্দু অবধি। ঠিক আছে, এবার কেন্দ্র বিন্দু অবধি যখনই আমি দুটো ব্যাসার্ধ টানলাম, আমি দেখতেই পারতেছি বৃত্তটা আমার দুই ভাগে ভাগ হয়ে গেল। তো যে ভাগটা ছোট সেটাকে বলবো উপবৃত্তকলা, মানে মাইনর সেক্টর। ঠিক আছে, আর যে ভাগটা আমার বড় আছে সেটাকে বলবো অধিবৃত্তকলা, মানে মেজর সেক্টর। এই অবধি যদি সমস্যা না থাকে, ফাইনাল স্টেপে আসি। বৃত্তের মধ্যে একটা পরিধি আর একটা ক্ষেত্রফল। পরিধি, পরি শব্দটি মানে হয় বাইরে, পরি শব্দটির মানে হয় বাইরে। তো বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু ধরবো, যেরকম আমরা মাঠকে চারোদিকে ঘুরি, তো মাঠের চারোদিকে চক্কর দিতে গিয়ে যে কোনো একটা বিন্দুর সাপেক্ষেই তো আমরা ঘুরি। ধরো আমরা মাঠ ঘুরতে গেলাম, জুতাটা খুলে রেখে দিলাম, তো আমরা ওখান থেকে দৌড়া শুরু করলাম, ঘুরে এসে তো জুতাটার ওখানে যতক্ষণ আসবো না, বলবো নাকি আমরা এক চক্কর করছি? আমরা কি বলবো? তো ধরো আমরা এখানে সি বিন্দুতে আমার জুতাটা খুলে রেখে দিলাম। ঠিক আছে, বা এখানে যে বিন্দুতে, যেতে জুতা নেই, যে বিন্দুতে আমি জুতাটা খুলে রেখে দিলাম, গোল ঘোরা শুরু করলাম, এই পাশ দিয়ে ঘুরি বা এই পাশ দিয়ে ঘুরি। আমি আমার জুতার কাছে যতক্ষণ আসতেছি না, আমি কি বলবো আমি এক চক্কর দিয়েছি? হ্যাঁ, তো যখনই যেখান থেকে ঘোরা শুরু করেছি ওই অবধি ঘুরে আসবো, একটা চক্কর কমপ্লিট করব, তার মানে আমি কি করলাম? একবার পরিধি তৈরি করলাম। কি তৈরি করলাম? পরিধি। তাহলে পরিধি কি হয়? বৃত্তের মধ্যে পরিধি মাপা যায় সব সময়। তো ওখানে একটা একক দেওয়া থাকে। কি দেওয়া থাকে? খালি একক দেওয়া থাকে, কারণ এখানে দৈর্ঘ্য মাপা হয়, কত দূর হাঁটলাম, কত দূর দৌড়াইলাম, কত দূর ঘুরলাম, কি মাপা হয়? দৈর্ঘ্য মাপা হয় খালি একবার। হুম, আর বৃত্তের পরিধির সূত্র হয়ে যায় 2 পাই আর। কি হয়?
2πr। ঠিক সেরকম এবার চলে আসতেছি ক্ষেত্রফলের উপর। ক্ষেত্রফলকে ইংরেজিতে বলে এরিয়া, হ্যাঁ, আর পরিধিকে ইংরেজিতে বলে সার্কামফারেন্স। তো ক্ষেত্রফলের উপর চলে আসি। তো পরিধি হয়ে গেল আমার, বাইরে চতুর্দিকে ঘুরলাম গোল একবার, তার মানে একবার পরিধি তৈরি করলাম, দুইবার ঘুরলাম, 2 চক্কর 2 পরিধি, 3 চক্কর 3 পরিধি, ঠিক আছে। তাহলে এবার চলে আসি আমরা ক্ষেত্রফলের উপর। আর ক্ষেত্রফল কি বলে? ক্ষেত্রফল বলে কি ওই বৃত্তটিকে আঁকতে গিয়ে কতটা জায়গা নিয়েছি, ওই মাঠকে তৈরি করার জন্য কতটা জমি নিয়েছি, যতটা জমি ওই মাঠকে তৈরি করার জন্য নিয়েছি, যতটা জায়গা এই বোর্ডের মধ্যে আমি এই বৃত্তকে আঁকতে গিয়ে নিয়েছি, সেই জায়গাটাকেই আমি কি নামে চিনবো? সেই ক্ষেত্রটাকেই আমি কি বলবো? ক্ষেত্রফল বলবো। কি বলবো? ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয়ে যায় পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার আর স্কোয়ার মানে যে কোনো একটা মাপ, মানে যে কোনো একটা ব্যাসার্ধকে ওই ব্যাসার্ধর সাথে 2বার গুণ করতেছি, হ্যাঁ, সেখানে স্কোয়ার পেলাম। তো যখনই এই ধরনের স্কোয়ার পাচ্ছি, তাহলে এখানে আমি একক কি লিখবো? বর্গ একক লিখবো। কি লিখবো? বর্গ একক। কিন্তু আজকে আমি এটাও বলে রাখি, অঙ্ক হলো মোটামুটি ধরে নাও দুনিয়ার সব থেকে সহজতম বিষয়ের মধ্যে একটি। অঙ্ক থেকে সহজ বিষয় নেই, যেখানে বেশি একটা কিছু মুখস্থ করতে লাগে না, খালি বুঝতে লাগে। যদি একটা জিনিস, এবার ধর আমি এই 10টা জিনিস বুঝলাম না, তার মানে আমাকে ওই 8টা অধ্যায়ের মোটামুটি খুব কম হলেও 200-300 প্রশ্ন আমাকে মুখস্থ করতে হবে, হ্যাঁ। তো এই 10টা জিনিস বুঝে রাখা বেশি ভালো, যেটার উপর নির্ভর করে আমার ভিটে তৈরি হবে, তারপর বিল্ডিংটা ভালোভাবে তৈরি করতে পারবো, বৃত্তের রিলেটেড যতগুলো হবে, নাকি 200-300 অঙ্ক মুখস্থ করা। তো যখন বুঝায় তখন বুঝিস না, আর তারপরে বলিস কি বুঝতে পারতেছি না, মুখস্থ করি ফেলাম। উপপাদ্য কে মুখস্থ করে রে? উপপাদ্য মুখস্থ করে আবার কি ছাত্র? ওকে।